হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি একদম সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। কালকেই তো বলে রেখেছিলাম যে আজকে সকালেই বেরোতে হবে টেস্টের জন্য। তো আর্লি মর্নিংয়ে উঠতে হয়েছে শীতের জন্য। এখনও দেখো পুকুরের ওপরে কি কুয়াশা পড়ে রয়েছে। লাস্ট কয়েকদিন ধরে বেশ কুয়াশা পড়ছে, ঠান্ডাটা কমে গেছে একটু ঠিকই, বাট কুয়াশাটা প্রচণ্ডই পড়ছে। তো যাই হোক, আজকে আমি আর মাই যাচ্ছি, কারণ দুজনেই টেস্টটা করাবো। অভি তো এখনও নাক ডেকে ঘুমাচ্ছে, ও ঘুমোক, এসে ওকে ঘুম থেকে তুলবো। তো বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করি। শীতের সকালে বেরোনোর একটা আলাদা মজা আছে, তাই না বলো? আজকে বেরিয়ে বেশ উপলব্ধি করছি সেটা। তো বেশ চাপা টাপা দিয়ে বেরিয়েছি, তো হাঁটতে হাঁটতে একটু শরীরটা ওয়ার্ম আপ হচ্ছে, বেশ ভালো লাগছে, তাই না বলো মা? হ্যাঁ, মা একদম জবুতবু হয়ে গেছে। মা শুধু চাদর গায়ে দিয়ে বেরিয়েছে, বলছে সোয়েটার করে কেন বেরোলাম না। তো বেশ হাওয়াটা দিচ্ছে, তো ওই জন্যই আরও বেশি ঠান্ডাটা লাগছে। এমনিতে টেম্পারেচার অত নেই, হাওয়ার জন্য একটু বেশি ঠান্ডা লাগছে। কম্বল থেকে বেরোনোটাই যে একটু কষ্টকর, একবার বেরিয়ে গেলে আর কোনো চাপ নেই। হয়ে গেল দুজনের সকাল সকাল এক সিরিঞ্জ করে ব্লাড ডোনেশন। শীতকাল না, এখন আরও মানে ব্লাডটা যখন টানছে না, টানার থেকেও বেশি হচ্ছে যখন বের করছে সিরিঞ্জটা। ওরে বাবা হেভি লেগেছে আজকে। বাড়ি এসে দেখি আরেকজন অফিসের জন্য রেডিও হয়ে গেছে। বাবা তো যাই, আজকে আর ওকে লাঞ্চ বানিয়ে দিতে পারছি না, আজকে ক্যান্টিনেই খেয়ে নেবে অফিসের। তো এখন ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স বানিয়ে দিই, মানে কি মানে দুধটা গরম করে দিই, কর্নফ্লেক্স দিয়ে রেডি করে দিই। সেই সেই কি কর্নফ্লেক্সের সাথে ময়দা গুলে দেবো নাকি? কর্নফ্লেক্সটা বানায় কি দিয়ে? ময়দা কি দিয়ে? ময়দা তো গম থেকে বানায়। ময়দা দেয় না? তোর ভাত ঠিক আছে, গম দেবো, ফালতু বকছি। গম তুলে নিয়ে আসি রেশন থেকে। কি রে, ব্রেকফাস্টটা কেমন বানালাম বল? লাজবাব না? এ মা এরকম সকালে মিষ্টি ভালো লাগে না। তো সকাল সকাল তোমার কি ভাল লাগে? লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো? টাটা। এক্সারসাইজ করলাম, বাপরে বাপ। আজকে ওখানে গিয়ে যা দেখলাম, আমার ওয়েটের অবস্থা, মানে ওভার ওয়েটের দিকে আমি এখন পুরো চলা শুরু করেছি। মানে যা তো অবস্থা, ডাক্তার আমাকে যেই ওয়েট রাখতে বলেছিল তার থেকে মিনিমাম আমার 7-8 কেজি ওয়েট বেড়ে গেছে। অথচ কেউ দেখলে আমাকে বিশ্বাস করে না যে আমার এত কেজি ওয়েট হতে পারে। মানে 60 ক্রস করে গেছে আমার ওয়েট, বুঝতে পারছো? মানে লজ্জার ব্যাপার। আমার 5 feet 2 কি 2.5 আমার হাইট, তো সেই হাইটে আমার ওয়েট নাকি 60 ক্রস করে গেছে। মানে যা তা অবস্থা। তো আমি বাবাকে নিয়ে যেদিন চেক আপে গেছিলাম, সেদিনকে আমি ওখানে চেক করিয়েছিলাম আমার ওয়েটটা, বাট আমার কেন যেন বিশ্বাস হচ্ছিল না আমার ওয়েট এরকম হয়ে গেছে। তো তারপর থেকে আমি একদম মানে এক্সারসাইজের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছিলাম। তো আজকে গিয়ে দেখলাম ওই পয়েন্ট সামথিং কিছু কমেছে, মোটামুটি ওই দিন 15-20 পরে গিয়ে। তো আর কি, এখন আমি একদম ফুল মাত্রা এক্সারসাইজ করছি, মানে ওই স্কোয়াট ফোয়াট যেগুলো হয় সেগুলো করার চেষ্টা করছি। জানি না কতটা কি করতে পারছি, বাট মনে হচ্ছে এবার একজন প্রপার ইনস্ট্রাক্টরের কাছে যেতে হবে, গিয়ে প্রপার এক্সারসাইজ করতে হবে। কারণ দেখো, আমাদের বাইরে বেরোলে টুকটাক জাঙ্ক ফুড খাওয়া হয়েই যাচ্ছে, তাও এখন প্রচুর কম খাই আমরা বাইরের ফাস্ট ফুড, যতটা পারি ঘরের খাবারই খাওয়ার চেষ্টা করি। বাট যাই হোক, ওই আর কি হয়ে যায় আর কি, বাইরে বেরোলে বুঝতেই পারছি এখন ফেস্টিভ সিজন চলছে, মানে শীতকাল আরো, তো টুকটাক তো খাওয়া হয়েই যায়। তো সেই জন্যই ওয়েটটা এতটা গেইন করে ফেলছি, এটা তো ঠিক হচ্ছে না। না মানে আমার নিজেরও মাঝে মাঝে কষ্ট হয়, মানে বিশেষ করে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে না, তখন বুঝতে পারি যে না, ওয়েটটা বেড়েছে আমার। তো এখন বেশ ভালো মতো একটু এক্সারসাইজ করলাম, বেশ ভালো সময় দিচ্ছি এখন এক্সারসাইজের পেছনে। তো সকালটা মানে সৌরভ বেরিয়ে যাওয়ার পর আমি মোটামুটি 8 ঘন্টা মতো এক্সারসাইজে টাইম দিই এখন। তো এক্সারসাইজ করলাম, এবার যাবো একটু ছাদে গায়ে রোদ লাগাতে, অ্যালার্জির জন্য তো ওটা আমাকে করতেই হয়। অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়িতে দেখো 11টা বেজে গেছে আর কি। তো একটুখানি 5-7 মিনিট একটুখানি রোদে থাকবো, তারপরে গিয়ে ব্রেকফাস্ট করবো। ঘুম থেকে উঠেই জেনারেলি একটুখানি ওই ড্রাই ফ্রুটস খেয়ে এক্সারসাইজ করলে তো ভালোই হতো, মানে সেটা শরীরের জন্য বেশি এফেক্টিভ হতো। বাট কি করবো, সৌরভের অফিস থাকে, তো ওর অফিসের সমস্ত কিছু টিফিন বলো, আরও যা জল টল লাগে সমস্ত কিছু রেডি করে দিতে হয় ঘুম থেকে উঠে। খুবই বিরক্ত লাগে আমার, যেহেতু আমার রুটিন এটা ছিল না। মানে আমার বিয়ের আগে রুটিন ছিল এক্সারসাইজ করা, দিন রেওয়াজ করা, তারপরে যদি মাকে রান্নায় হেল্প করতাম বা নিজে কখনো কিছু রান্না করতাম, এরকম রুটিন ছিল। এখন পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে, যা হয় আর কি বিয়ের পরে। ছেলেদের জীবন কিছু চেঞ্জ হয় না, যা চেঞ্জ হয় সব মেয়েদেরই জীবন চেঞ্জ হয়ে যায়, সমস্ত রুটিন ঘেটে একদম পুরো হয়ে যায়। তো আর কি, তো যাই হোক, সারাদিনে যে যখনই হোক নিজের জন্য একটুখানি টাইম বের করার চেষ্টা করি।
নিজেকে ভালো রাখলে পরিবারের সবাইকে ভালো রাখা যায়, এটা তো মানবে বলো তোমরা। তো আর কি, এখন একটুখানি ছাদে একটু ঘোরাঘুরি করি, একটুখানি ছাদে একটু রোদ লাগাই। বাবারে, রোদটা একটু এখন বেশি চড়া হয়ে গেছে। সকালে রোদটা একটু মিঠে রোদ থাকে, আজকে ফেরবার সময় একটুখানি রোদ পেয়েছিলাম, বাট সেই সময় তো গায়ে সমস্ত কিছু চাপা টাপা দিয়ে গেছিলাম। তো এখন একটু এলাম এক্সারসাইজ করে, প্রচণ্ড গরমও লাগছে, ঘেমে গেছি পর্যন্ত। আজকে ব্লগটা এডিট করতে অনেকটা টাইম লেগে গেল, অলমোস্ট 1 আওয়ার। তো এই ব্লগ এখন এখানে এক্সপোর্ট হচ্ছে, তো আমিও যাবো এবার। একটু ঠাকুর ঘরে কিছু কাজ আছে, তারপর ঘরেরও কিছু কাজ আছে, দেখো না আজকে এখনো বিছানাও গোছানো হয়নি। তো এইসব করবো টরবো, দেন স্নান টান করবো। ও কাজ শুরু করার আগে এটা খেয়ে নিই। ব্রেকফাস্টে আজকে দুধ কর্নফ্লেক্স খেয়েছি, তো তারপরে ভাবলাম একটা ফল খাই, মানে চেষ্টা করি আর কি সারা বছরই আর কি রেগুলার বেসিসে যে কোনো একটা ফল খাওয়ার। অফিসে তো খুব একটা ব্লগ করার সুযোগ পাই না, তো আজকে লাঞ্চটা কিনতে বাইরেই এসেছি, কারণ সকাল সকাল ম্যাডাম গেছিলেন টেস্ট করাতে। তো এই রুটি তড়কা কিনে ভেতরে গিয়ে আজকে খাবো। ওদিকে তো স্যারের লাঞ্চ টাঞ্চ একদম কমপ্লিট, তিনি একদম বাবুটি সেজে কাজে বসে পড়েছেন। এদিকে আমার কাজ কমপ্লিটই হয়নি এখনো, 3টে বেজে গেছে। এতক্ষণে স্নান টান করে এবার যাচ্ছি ওপরে পুজো দিতে। ব্লগটা আপলোড করে দিয়েছি, আজকে ব্লগ আপলোড হতেও লেট হয়েছে। তো আমাদের মেশিনেও আজকে একটু প্রবলেম হচ্ছিল, যেটা হচ্ছে যে অন হচ্ছিল না। তো যাই হোক, কিছুভাবে অন করেছি, তো ওটা নিয়ে একবার একটুখানি স্টোরে কথা বলতে হবে, যে মেশিনের আগেও না একদিন এই প্রবলেমটা হয়েছিল, তো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতেই হবে। তো যাই হোক, এখন আপাতত আগে পুজোটা করে নিই। লাঞ্চ আজকে একদম সিম্পল, ভাত, পালং শাক ভাজা অ্যান্ড ফুলকপির তরকারি। লাঞ্চ করার পর আর শরীর দিচ্ছিল না, আজকে একটু সকাল সকালই উঠেছি না, প্রায় ওই 6:30 নাগাদ উঠেছি, তো জেনারেলি ঘুমটা কমই হয়ে গেছে। তো আর কি, লাঞ্চ করে ওঠার পর মানে চোখ পুরো টেনে নিচ্ছিল, তো মোটামুটি 1.5-2 ঘন্টার একটা পুরো সলিড ঘুম দিলাম। তো উঠেই দেখি সন্ধে হয়ে গেছে, তো সন্ধে টন্ধে দিয়ে এসে এই যে একেবারে চাটা করে নিয়ে এসেই বসলাম, গরম গরম আদা দেওয়া লিকার চা। উফ, তো শীতকালে এখন এই সন্ধেবেলাটা একটু আদা দেওয়া চা খেলে বেশ শরীরটা ভালোই লাগে। তার সাথে এই যে একদম পুরো বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি, আর সাথে তো আমার এই যে এটা প্র্যাকটিস শুরু করে দিয়েছি, মানে শেখা স্টার্ট করে দিয়েছি। তো এটাও মোটামুটি রোজই ওই আধ ঘন্টা করে প্র্যাকটিস করার চেষ্টা করি। তো আর কি, সন্ধ্যেটা পুরো জমে যাবে। অভিও আস্তে ধীরে অফিস থেকে আসুক, ও মোটামুটি আর ঘন্টাখানেকের মধ্যে অফিস থেকে বেরিয়ে যাবে। তো যাই হোক, এখন আমি চাটা খেয়ে রেয়াজটা সেরে নিই, সকালে তো আর এখন হয় না, তো সন্ধ্যেবেলাই করি। আর ও অফিস থেকে ফিরুক, তারপরে রিং লাইটটা তোমাদের দেখাবো। আমার রেয়াজ একদম কমপ্লিট, আজকে একদম খুব সুন্দর রেয়াজ করেছি, কিন্তু প্র্যাকটিসটা ঠিক ইউকেলেলেটা করতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে আমার হাতের অবস্থা দেখো, এটা কবে সেই ফোসকা পড়েছে এখানে একটা, মানে ঠিক এই জয়েন্টটার মধ্যেই পড়েছে। এই সানডে যে গেল পরশুদিন, তার আগের সানডেতে পড়েছিল। আর এমন একটা জায়গায় হয়েছে, আর পুরো না জায়গাটা ডিপ হয়ে গেছে, পুরো একটা গর্ত টাইপের হয়ে গেছে, তো কিছুতেই শুকোচ্ছে না। তো জানি না মানে কতদিনে শুকোবে এটা। তো এই করে আমার আগের উইকেও ক্লাস মিস করেছি, আমি যেতে পারিনি, কারণ আঙুলটা না এইরকম এতটা বেন্ড করতে পারছি। আর ইউকেলেলে বাজানোর জন্য না আঙুলটা প্রচণ্ড বেন্ড করতে হয়, রীতিমতো এই হাতের এই মাসেল ফাসেলগুলো পুরো ব্যথা করে। তো এখন প্রথম প্রথম হবেই, কিছু করার নেই। তো এই উইকেও যেতে পারবো কিনা জানি না, কারণ একদমই প্র্যাকটিসই তো করতে পারছি না। তো দেখা যাক কি হয়। সৌরভবাবুকে দেখবে কি অবস্থা, এই দেখো অফিস থেকে ফিরে কি অবস্থা। হ্যালো, এই যে ঠান্ডা, পুরো কম্বল র্যাপ করে বসে আছে, হেভি ঠান্ডা বলছে আমি রাতে খাবো না, কিছু করবো না। আমি বলেছি মাঝরাতে উঠে যদি বলেছিস একটা মারও মাটিতে পড়বে না। আমি উঠবোই না। ঠিক আছে, দেখবো, খিদের নাম না তখন, খিদে এমনই জিনিস। বিস্কুটের কৌতনি থো হ্যাঁ, হায়। থো আর বিস্কুট খাবো। তো যাই হোক, অফিস থেকে তো ফিরে গেছে, এবার দেখাই রিং লাইটটা। আমিও দেখার জন্য এক্সাইটেড, কারণ কালকে দোকানে তো অত নিজের মতো করে দেখতে পারিনি ব্যাপারটা। তো এবার ঘরে আনার পর এটাকে 10 বার ঘেটে ঘুটে এদিক ওদিক করে দেখতে হবে না। সিম সিম গেল 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 গেল। টান টান। ये का है हलवा? ইয়ে রিং লাইট হালবা। তো এটা কালকে আর লাস্ট ওনার কাছে যে দোকান থেকে কিনেছি, আমাদের লোকাল দোকানে, একদম বাড়ির সামনেই দোকান। তো এই লাস্ট এই একটাই ছিল 18 ইঞ্চি, তো এটাই বললো প্রফেশনাল। তো এটা না ভেতরের যে সার্ফেসটা এটা একটুখানি বড় অন্যগুলোর তুলনায়, কিন্তু এটার আবার এই পোর্শনটা একটু থিক, মানে ওই 1-1.5 ইঞ্চি মতো একটু মানে থিন আর কি, কিন্তু এটার সার্ফেসটা অনেকটা বড়, লাইটের পাওয়ারও বেশ ভালোই। তো এইটার তোমরা তো সবাই জানো রিং লাইট যারা যারা ইউজ করেছো, আলাদা করে বলার কিছু নেই।
তো মোটামুটি 3টে স্ট্যান্ড থাকে, একটা স্ট্যান্ড আমি লাগিয়ে নিয়ে এসেছি, আর এখানে একটা নচ থাকে, নচটা কি খুলে দিয়েছে ওরা? যা এ বাবা, এবার ফিটিং করতে হবে তো এটাকে। আর এটা নিয়েছি হচ্ছে আমি কি কোম্পানির নিলাম, কি কোম্পানি রে, কি খুঁজে বার কর, এই কোথায় রে, এইটা না কি এটা, হবে কিছু একটা। যাই হোক, তো মানে যেহেতু আমি দেখো অ্যাজ আ বিগিনার আমি ইউজ করছি, তো আমি খুব বেশি টাকা ইনভেস্ট করতে চাইনি, তো মোটামুটি একটা যাতে মোটামুটি ওই 2-3 বছর চলে সেরকমই ইউজ করব। তো তারপরে যদি আপডেট করার দরকার পড়ে তাহলে করবো, কারণ দেখছো রিসেন্ট আমি প্রচন্ড শর্ট ভিডিওতে একটু মনোনিবেশ করেছি, তো সেই জন্য এই রিং লাইটটা খুব দরকারে পড়ছে, কারণ ঘরের লাইটটা সাফিসিয়েন্ট হচ্ছে না। তো আর আমার একটা না বড় স্ট্যান্ডও দরকার ছিল, যেটা হচ্ছে এই ট্রাইপড স্ট্যান্ডটা, এটা মোটামুটি 7 ফিটের স্ট্যান্ড। তো এটাকে আগে একটু আনবক্স করে নিই তারপর। তো এই ট্রাইপড স্ট্যান্ডটা হচ্ছে 7 ফিট হবে পুরোটা, আর এটাতে ডিএসএলআরও লাগাতে পারবো, সবকিছুই আমার কাজ হবে। আর আমার মেনলি যেটা দরকার ছিল, যখন শর্ট ভিডিও বানাই না আমার মিনি ট্রাইপডটাতে খুব অসুবিধা হয়, তো আমার একটা লম্বা স্ট্যান্ড দরকার ছিল। তো আমি ভাবলাম যখন শুধু স্ট্যান্ড কেন কিনবো, তাহলে স্ট্যান্ডের সাথে আমার একটা লাইটও দরকার, তো আমি এক কাজ যেমন 2 কাজ হয়ে যাবে, আমি স্ট্যান্ডও হয়ে যাবে আমার, প্লাস আমার রিং লাইটটাও দরকার, তো লাইটও হয়ে যাবে। তো এই কারণেই এটার জন্য সমস্ত কিছু চিন্তা ভাবনা। তো বলি এবার এটার প্রাইস কি নিয়েছে, তো দুটো মিলিয়ে আমার পড়েছে হচ্ছে 2500। তো একদমই লোকাল ব্র্যান্ড, তোমরা জানোই মিনিমাম ওই ডিজিটেক বা ওসাকা যাই বলো বা সিমপ্লেক্স এইসব কোম্পানিগুলোই ভালো মোটামুটি রিং লাইটে, তো ওগুলো মোটামুটি তোমার ওই 3500 থেকে স্টার্টিং। তো আমাকে ওই দোকান থেকেই সাজেস্ট করলো যে অ্যাজ এ বিগিনারের জন্য এইটাই বেস্ট, কারণ ওর এটা সব হচ্ছে টপ সেল প্রোডাক্ট। তো এটাতে রয়েছে প্যানেলিংগুলো, মোটামুটি এখানে টাচ স্ক্রিন রয়েছে, কিন্তু ও বললো যে এটা টাচ স্ক্রিনটা লাগবে না, এটার সঙ্গে এই রিমোট দিয়েছে, রিমোট দিয়ে পুরোটা কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে অন্য রিং লাইটে যেরকম থাকে যে রিমোট দিয়েও কন্ট্রোল হয়, মানে এই তার যেরকম প্লাগ ইন করেও যেমন অন করা যায়, আবার কারেন্ট না থাকলে ব্যাটারি দিয়েও চলে, কিন্তু এটাতে সেটা নেই, এটাতে শুধু কারেন্ট মানে প্লাগ ইন করলেই তবেই চলবে, আর বাকিটা রিমোট দিয়ে কন্ট্রোল করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি সস্তায় পুষ্টিকর জিনিসই কিনেছি, এটা এখনো অবধি মনে হচ্ছে, তবে ব্যবহারের পর মোটামুটি 1-2 মাস ব্যবহারের পর আরো ভালো রিভিউ দিতে পারবো। তো এটা কি কোম্পানি বল না রে, এই যে কোম্পানিটা দেখে নাও তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে, আমি এটা বুঝতে পারছি না ঠিক কি কোম্পানি, লোকাল ব্র্যান্ড তো। তো এইটা হচ্ছে মনে হচ্ছে আই থিঙ্ক এটাই হচ্ছে কোম্পানি। তো যাই হোক, দেখে তো ভালোই লাগছে, আর দাদাটা বললো এটা টপ সেল প্রোডাক্ট, যেহেতু কেউ এখন অব্দি বাজে রিভিউ দেয়নি, তো আর কি পাড়ার চেনাশোনা দাদার দোকান থেকে, তো এটাই মানে অ্যাডভান্টেজ যে কিছু হলে গিয়ে বলতেও পারবো, আর আশা করি খারাপ জিনিস দেবেও না। আসল খেলা, জিনিসটা তো পুরো সেট আপ হয়ে গেছে, তো এইবার দেখতে হবে, এর লাইট টেস্টিং হবে, দোকান থেকে তো করেই এনেছি, এবার বাড়িতে দেখি লাইট টেস্টিংটা কিরকম হয়। তো লাইট আমি সব অফ করে দিচ্ছি। ও বাবা, পুরো ঘর আলো হয়ে গেছে, একটু ব্রাইটনেসটা বাড়া, আরো বাড়বে। হ্যাঁ, এটা সব থেকে লোতে আমি জ্বালিয়ে রেখেছি। রিমোটের ব্যাটারি লাগানো হয়নি বলে এখন আপাতত টাচেই কাজ করছি, কালকে রিমোটের ব্যাটারিটা নিয়ে আসলে ভালো হতো। এটা হচ্ছে ওয়ার্ম লাইটটা, এটা হচ্ছে যেটা সাদা লাইট যেটা হয় টিউব লাইটের মতো কালার সেটা, আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে বেশি ওয়ার্ম, এটা একটু ডিসকোটা চালা। ও চেঞ্জ কর, চোখ খারাপ হয়ে যাবে। দাঁড়া একটু, এবার পেছন দিকে যাওয়া যাক, যেখান থেকে অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা আসবে, দেখি কেমন আসবে। ও ও বাবা, দারুণ লাগছে, ঘরে তো তাহলে টিউবলাইট জ্বালানো দরকার নেই রে। এবার হোয়াইট লাইটটা কর দেখি। হ্যাঁ, এটাই ফুল না? হ্যাঁ, এই ঘরে টিউবলাইট জ্বালানো দরকার নেই তো, না এটা জ্বালিয়ে সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, ইলেকট্রিসিটি বেঁচে যাবে রে, হ্যাঁ, এটাতে এলইডি লাইট লাগানো আছে, তো বেশি কারেন্টও উঠবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আই এম সো হ্যাপি। তো
এবার বলি আমি কেন এই রিং লাইটটা কিনলাম। ও আচ্ছা, বলেই দিই তার আগে যে আমি কিন্তু এখন ফোনটা কিন্তু আমার রিং লাইটের স্ট্যান্ডেই লাগিয়ে ভিডিওটা করছি। তো রিং লাইট জ্বলছে, তো ঘরের একটাই মাত্র টিউব জ্বালিয়ে রেখেছি, তো সেইভাবেই ভিডিও করছি। তো বেশ এক্সাইটেড লাগছে, তাই না বল? হ্যাঁ, ব্যাপক। এরকম রিং লাইটে দাঁড়িয়ে এরকম ভিডিও করতে সত্যি কিন্তু খুব ভালো লাগছে, আরো এনার্জি পাওয়া যাচ্ছে, এন্থু পাওয়া যাচ্ছে বেশ ভিডিও করার। তো বলি এবার কি করে কিনলাম, কারণ দেখো বেসিক্যালি আমার কিন্তু কোনো ইনকাম নেই, তো তারপরেও কি করে আমি এরকম একটা মোটামুটি কিনতে পারলাম। ফ্রিতে দিয়েছে, ফ্রিতে। সেই রে, দোকানদার তোমার দাদা হয় তো ওই জন্য। হ্যাঁ, দাদাই তো বলি। ও তো চলতি কথা বলেছি তাই। তো যেটা বলার যে এই যে আমি একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখো একবার। আমাকে দেখাচ্ছিস কেন? এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই যে টেবিলটা, এই টেবিল আগে একটা ডেস্কটপ মেশিন থাকতো, তো সেই ডেস্কটপের জায়গায় এখন শুধু ল্যাপটপ থাকছে কিন্তু। হ্যাঁ, তো হ্যাঁ এবার বলি, তো ডেস্কটপটা আমি রিসেন্ট সেল করেছি। কোথায় সেল করেছি? স্ক্র্যাপ, অ্যাজ আ স্ক্র্যাপ সেল করে দিয়েছি, যেটাকে বলে আমাদের পাতি বাঙালি ভাষায় কিলো দরে বিক্রি করেছি। তো আর কি, তো ওটা না এমন অবস্থা হচ্ছিল, মানে আমি যেহেতু প্রচন্ড ভারী সফটওয়্যার হতে চালিয়ে কাজ করছিলাম, মানে মোটামুটি জানোই যে আমাদের এডিটিং সফটওয়্যার যেগুলো, আমি তো ফিল্মোরাতেই আগে কাজ করতাম, তো ফিল্মোরাটাও ওখানে ঠিকমতো রান করছিল না, প্রচন্ডই হ্যাং করে যাচ্ছিল মেশিন। লাস্টে এতই হ্যাং করছে, তো ভাবলাম যে ঠিক আছে চলো উইন্ডোজ 10 আনইনস্টল করে উইন্ডোজ 7টা ইনস্টল করে ওটা অন্য কারোর কাছে সেল করি। তো সোশ্যাল মিডিয়াতে অ্যাডও দিলাম, তো তারপরেও মেশিন এত হ্যাং করছিল যে বাধ্য হয়ে ওটাকে আমাকে কিলো দরেই বিক্রি করতে হলো। তো মোটামুটি ওখান থেকে 80% অ্যামাউন্ট ওখান থেকে উঠে এসছে। তো তারপরে কিছুদিন আগে তোমাদেরকে আমি ফ্রি অ্যাপ বলে একটা অ্যাপের কথা বলেছিলাম, তো সেখানে মোটামুটি পুরোনো জামা কাপড়, পুরোনো ঠিক না, মোটামুটি ধরো এমন জামা কাপড় হয় না আমরা চোখের দেখায় কিনে ফেলি, কিন্তু বাড়িতে এসে পরার পর মনে হয় এ বাবা, তো মানে তখন আর সেটা এক্সচেঞ্জ করারও টাইম থাকে না। তো সেই রকম যদি মানে গুড কোয়ালিটির কিছু জামা কাপড় থাকে, তো সেগুলো মোটামুটি ফ্রি অ্যাপে সেল করা যায়। তো সেই রকম ফ্রি অ্যাপেও আমিও বেশ মোটামুটি 1-2 মাস হবে না আগে দিয়েছিলাম জামা কাপড়গুলো, তো মোটামুটি 1-2 মাস আগে আমি ওখানে জামা কাপড় পাঠিয়েছিলাম। তো প্রচন্ড টাইম টেকিং ব্যাপার ওটা, মানে প্রচন্ড পেশেন্স রাখতে হবে ওটা থ্রু তোমরা যদি কিছু কাজ করাতে চাও। তো সেই ফ্রি অ্যাপে আমি জামা কাপড়গুলো পাঠিয়েছিলাম, প্রথমে অল্পই জামা কাপড় পাঠাই, তো সেই জামা কাপড়ের ওরা রেসপন্স দেয় মোটামুটি 1.5-2 মাস পরেই। তো এতদিনে সেগুলো ওখানে সেল হয়েছে। তো সেল হওয়ার পর কিছুটা অ্যামাউন্ট আমি পেয়েছি। দেখো ওই কথা একটা বলে না যে নেই মামার থেকে কানা মামা ভালো, তো জামা কাপড়গুলো আমি এমনি লোককে দিয়ে দিতাম, ভালো ভালো জামা কাপড় আমি যেগুলো একবার পরিও নি একবারও, সেই রকম জামা কাপড়ও কিছু ছিল, বা যেগুলো হয়তো 1 থেকে 2 বার হয়তো পরেছি সেই রকম জামা কাপড়ও ছিল। তো মানে এবছর আমার চেহারার অবস্থা এমন হচ্ছে, তোমাদেরকে আমি সকালের ভিডিওতেই বলেছি যে ওয়েট এরকম বেড়ে যাচ্ছে যে আগের কোনো জামা কাপড় আমার গায়ে হচ্ছে না। তো সেইভাবেই সেই জন্যই ওই জামা কাপড়গুলো ভাবলাম একটা সদ্গতি করা যাক, তো সেই জন্যই ফ্রি অ্যাপগুলোকে সেল করলাম। আর ফ্রি অ্যাপটার কথা একটু বলে দিই যে ওখানে 2 রকম ভাবে সেল করা যায়। একটা হচ্ছে তোমরা নিজেরা সেল করতে পারো, নিজেরা ওখানে ছবি আপলোড করে নিজেরাই সেল করতে পারো, সেটাতে 100% টাকা তোমরাই পাবে, নিজেরাই দাম ফিক্স করে ওখানে অ্যাড দিতে পারো। আরেকটা হচ্ছে ওদের থ্রু করতে পারো, মানে ওরা তোমার বাড়ি থেকে জামা কাপড় পিক আপ করে নেবে, সেক্ষেত্রে তোমাকে কুরিয়ার চার্জটা দিতে হবে, 200 টাকা ওটা নেয় কুরিয়ার চার্জ। আর ওরা জামা কাপড় অ্যাড দিয়ে দেবে, দিয়ে ওরাই সেল করে দেবে, সেক্ষেত্রে ওটা 70-30 রেশিওতে তোমরা পাবে, মানে সেল হওয়ার পর 70% টাকা তোমরা পাবে, দাম ওরাই ঠিক করে দেবে, সে যেই দামে বিক্রি হবে তার 70% তোমরা পাবে, 30% ওরা নেবে। তো আমি ওই 70-30টাই চুজ করেছিলাম, তো সেটা করে মোটামুটি বেশ কিছু জামা কাপড় সেল হয়েছে ওখানে, তো সেই কিছু টাকা পেয়েছি। আর তারপরে নিজে ওই মোটামুটি ধরো ওই 5-6% মতো নিজে ভর্তুকি দিয়েছি নিজের পকেট মানি থেকে বাঁচিয়ে। তো এই সব মিলিয়েই আমার টাকা জমিয়ে এই রিং লাইট কেনা, তো খুব ভালো লাগছে, নিজেকে নিজে একটা গিফট করেছি। যাই হোক ঠিক আছে, এরকম ভাবে গিফট করলাম, পুরোটা নিজের রোজগারে হয়তো হলো না, বাট ঠিক আছে, একদিন না একদিন তো হবে, সেই আশাতেই তো মানুষ থাকে বলো, তাই না? তো খুব ভালোই লাগছে। বাট টেবিলটা একটু খালি হয়ে গেছে ঠিকই, বাট ঠিক আছে। এই জন্য আমার টেবিলে এখন 4 চাঁদ লাগিয়ে দিয়েছে আমার ম্যাকবুক এয়ার M2। তো এটাও কেন কিনেছি, অন্য মানে অন্য ল্যাপটপ ছিল সেগুলোও দেখেছিলাম, বাট ফাইনালি এটাই কেন কিনলাম সেটা নিয়েও আমি একটা সেপারেট ভিডিও বানাবো। তো যাই হোক,
এই হলো আজকের মতো রিং লাইটের কাহিনী স্টোরি যাই বলো না কেন। তো এখন এটাতেই আরো সুন্দর সুন্দর শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে। ডিনার কমপ্লিট করে উপরে চলে এসেছি, আর আরেকজন তো দেখো এই যে পুরো একদম ঘুমিয়ে কাদা, মানে আমি নিচ থেকে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে উপরে এসে দেখছি পুরো একদম অন্য দেশে চলে গেছে। তো আর কি করা যাবে, ওকে আর ডাকলাম না, সকালে আবার অফিস বেরোনো আছে, আমিও সকালে উঠবো। তো আমি সন্ধেবেলা মোটামুটি একটুখানি, সন্ধে ঠিক না ওই বিকেল বিকেল করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তো তাই জন্য এখন অবধি টানতে পারছি। তো ঘড়িতে অলমোস্ট 1:30 বাজতেই যায়, 1:30 বাজতে যায় কি 1:30 বেজেই গেছে। তো এবার আমিও শোবো, জাস্ট ফাইলগুলো মেশিনে একটু কপি করে রেখি, ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এইটুকুই, অনেকটাই বড় লেন্দি ব্লগ হয়ে গেল। তো বুঝতেই পারছো নিজেকে নিজে গিফট করেছি, তো তাই একটু বেশি বকে ফেলেছি তোমাদের সাথে। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি এই ব্লগটি অবধি দেখে থাকো, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।